তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অলংকার নিয়ে। তৃতীয় বর্ষের জন্য অলংকার চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে অলংকার কিভাবে আসলো, অলংকার কি, আর অলংকারের প্রকারভেদ এবং শব্দালংকার মূলত আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো প্রথমেই তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। সেই ছবিটা হচ্ছে অলংকারের যে ইংরেজি অর্থ শব্দ, সেই ইংরেজি শব্দটা রেট্রোইক। রেট্রোইক এই শব্দটার অর্থ হচ্ছে দ্য অ্যাবিলিটি ইন ইচ কেস টু সি অল অফ দ্য অ্যাভেলেবল মিনস অফ পারসুয়েশন। মানে এই অলংকার অর্থটা দ্বারাই বোঝাচ্ছে যে তোমার এই অনেক কিছু মিনিং যখন একটা দ্বারা বুঝায়, একটা কিছু দ্বারা বোঝাতে পারে, সেই জিনিসটাকে বলা হয় অলংকার। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, অলংকার কোথায় উদ্ভব হয়েছিল? তো তোমরা প্রথমে এটা মার্ক করে রাখো যে অলংকার শাস্ত্রের উদ্ভব হয়েছিল প্রাচীন গ্রিসে। ঠিক আছে? আমাদের অলংকার শাস্ত্রের উদ্ভব কোথায় হয়েছিল? প্রাচীন গ্রিসে। এই জিনিসটা তোমরা নোট করে রাখতে পারো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে এটা আসতে পারে। যে এই সময় গ্রিক যে মনীষীরা যারা ছিল, তারা বিভিন্ন ধরনের তত্ত্বের উদ্ভাবন করেন। আমরা জানি যে এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক, জীববিজ্ঞানের জনক, এরকম অনেক অনেক তত্ত্ব তারা আবিষ্কার করেছেন। তো যাই হোক, এই অলংকার বা রেটরিক এর লক্ষ্য ছিল যে আমাদের কবিতার যে বিষয়গুলো আছে, কবিতায় আমাদের দুইটা জিনিস মূলত অ্যাড করার জন্য। একটা হচ্ছে যে তোমার কবিতার বাগ্মিতা। হ্যাঁ, এই বাগ্মিতা যুক্ত করার জন্য। বাগ্মিতা জিনিসটা কি? বাগ্মিতা জিনিসটা হচ্ছে যে যখন একটা এমন কিছু বলা যার মাধ্যমে আহ সাধারণ দর্শক বা সাধারণ পাঠক আকৃষ্ট হয়। ওকে। তো আমাদের প্রাচীন ভারতেও অলংকার শাস্ত্রের ব্যাপক চর্চা হয়েছিল। এবং এই এই একটা পর্যায়ে এসে এই অলংকার শাস্ত্রটা আমাদের কাব্যতত্ত্বকে পুরোটাকেই দখল হয়ে যায়। আমাদের কাব্যতত্ত্বের অন্যতম একটা বিষয়ে পরিণত হয় আমাদের অলংকার। যেমন কাব্য যেন আমাদের কি, অলংকার ছাড়া এখন আমাদের চলেই না। তো যেখানে কবিতার আমরা এর আগে পড়েছিলাম যে কবিতার অন্যতম জিনিস হচ্ছে রস। ওকে। ঠিক তেমনি এখন মানুষের যখন আস্তে আস্তে কবিতার শরীরী প্রসঙ্গটা আসতে লাগলো, ঠিক আছে, সেখানে শরীরকে আমাদের সাজানোর জন্য যেমন আমরা বিভিন্ন ধরনের অলংকার ব্যবহার করি, ঠিক তেমনি মানুষের এই জ্ঞানের বিস্তার যত হতে লাগলো, মানুষের অনুভূতি দিন দিন তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ হতে লাগলো। হ্যাঁ, এরকম আহ বিষয় আশয় বিভিন্ন কিছু অ্যাড হতে থাকলো, ফলে অলংকারটা একটা অবিচ্ছেদ্য অঙ্গে, একটা অবশ্যই উপাদান হিসেবে, আবশ্যিক উপাদান হিসেবে আমাদের অলংকার শাস্ত্রে বা চলে আসলো। ঠিক আছে? তো যাই হোক, এখন আসো তাহলে আমরা অলংকার কি, আমরা কি বলতে পারি? কাব্যের সৌন্দর্যই অলংকার। কাব্য সৌন্দর্য অলংকার কেন? এমনিতেই সৌন্দর্য অলংকার হয় না। আমরা অলংকার কি, অলংকার কি সেটা জানার আগে আমরা একটা ছবি দেখি। এখানে দুইটা মেয়েকে দেখতে পাচ্ছি, তাই না? হুম। দেখো, তারা অনেকগুলো অলংকার পরেছে। তো এই যে দেখো, এই যে তারা কি এমনিতে অলংকার পরেছে, অলংকার পরার কারণে তাদেরকে অন্যরকম একটা সৌন্দর্য আমরা তাদের ভিতরে দেখতে পাচ্ছি। অলংকার ছাড়া এক ধরনের সৌন্দর্য, আবার অলংকার পরলে আরেক ধরনের সৌন্দর্য। তো আমাদের এই অলংকার শব্দটা মানে যখনই আমরা উচ্চারণ করি, সাথে সাথেই আমাদের মাথায় এই জিনিসটাই কিন্তু আসে, তাই না? যে মেয়েদের দেহের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের যে অলংকার পড়তেছে তারা, সেই অলংকার ইয়া হয়েছে, তাই না? আমরা এই অলংকারকে আরেকটা জিনিস নামে, আমরা আরেকটা নামে কিন্তু ইয়ে করতে পারি। অলংকারের আরেকটা সমার্থক শব্দ কেউ বলতে পারবে? স্যার আবরণ। আভরণ। আবরণ না, আবরণ মানে হচ্ছে কভার, যেটা ঢেকে রাখে, এটা হচ্ছে যে আভরণ। ঠিক আছে? জি স্যার। অলংকারের আরেকটা যে ইয়ে হচ্ছে, সেটা হচ্ছে আভরণ এবং মূর্ধন্য ন। তো যাই হোক, এই যে আভরণ আমাদের নারী দেহের বা নারী দেশ ইয়াটাকে সুন্দর করে তুলতেছে, ঠিক তেমনি সাহিত্যের এই সৌন্দর্য প্রকাশ করার জন্য বা সাহিত্যের ভাব বা ভাষাটা যেটা আছে, সেখানে বিশেষ কিছু যুক্ত করা হয়, যাতে তারা কি হয়, সৌন্দর্য ফুটে ওঠে।
এই যে অলংকার, মেয়েদের অলংকারটা কিভাবে আসলো মেয়েরা জানো নাকি? না স্যার। হুম। তোমরা দেখবা মেয়েদের অলংকার গুলা এমন জায়গায় পরা হয়, খুব সেনসিটিভ জায়গাগুলোতে মেয়েদের অলংকার পরা হচ্ছে। যেমন নাকে, হুম, তারপর কানে, তারপর গলায়, তারপর কোমরে, তারপর পায়ে। ওকে, এগুলো কিন্তু সব সেনসিটিভ জায়গা। মেয়েদেরকে কন্ট্রোল করার জন্য এই অলংকার গুলো ব্যবহার করা হয়েছে। তুমি কিন্তু অলংকার পরলে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে না। পারবে? না স্যার। হম। তো এই জন্য অলংকারের ইয়েটা আছে, মেয়ে জাতিরে দমন করার জন্য। আমরা তো এখন স্যার অলংকার ছেলে পরবো মানুষ তোমরা? তাই। হ্যাঁ। আমরা স্যার মেয়ে না স্যার, আমরা তো স্যার ওই নিয়ম সম্পর্কে স্যার অভিজ্ঞ না। আহ, মেয়েরা তো জানে। এটা একটা গল্প আছে এরকম যে একবার এক রাজ্যে ইয়েতে এক রানীর অনেক ইয়ে ছিল, তার একটা দাসী ছিল অনেক সুন্দর। তো সে সুন্দরী হওয়ার কারণে তাকে এরকম নাক ফুটা কইরা, কান ফুটা কইরা, গলায়, পায়ে, হাতে ইয়া পরায় দেওয়া হয়েছিল, যাতে সুন্দর না হয়। দেখা গেল যে ওটাতে সে আরো বেশি সুন্দর লাগতেছে। এখান থেকে অলংকারের ব্যবহার শুরু হলো। এই যে অলংকার হিসেবে যে মানে যে গোল্ড ব্যবহার করা হচ্ছে, গোল্ড তো জাস্ট একটা ধাতু, আর তো কিছু না। অথচ গোল্ডের দাম কি হচ্ছে, দিন দিন জি বাড়তেছে। স্যার। দাম কত ছেলেরা জানো এখন? এই যে সংস্কৃত, সংস্কৃত একটা শব্দ আছে অলম, অলম শব্দটা খেয়াল করো। এই সংস্কৃত অলম শব্দ থেকে, আমাদের অলম শব্দের অর্থ হচ্ছে যে আমাদের ভূষণ। এই অলম শব্দের অর্থ ভূষণ। এই ভূষণ থেকে আমাদের অলংকারের কথাটা এসেছে, অর্থাৎ যেটা দ্বারা ভূষিত করা হয় বা যেটা দ্বারা সাজানো হয়। ঠিক আছে। সাহিত্যের বা এই কাব্যের উম অলংকার যেটা আমরা দেখতেছি, এগুলো কিন্তু বাইরের কোনো বিষয় না। আমরা এখানে অলংকার যা দেখতেছি এগুলো কিন্তু সব বাইরের বিষয়, তাই না? শরীরের ভিতরে কোনো অলংকার লাগাইছে? লাগাই নাই। তাহলে আমরা যা দেখতেছি এগুলো সব বাইরের বিষয়, কিন্তু সাহিত্যের জিনিসটা হচ্ছে ভিতরের বিষয়। সাহিত্যের যে অলংকারটা দেয়া হয় সেটা কবিতার শরীরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, বা শরীরের একদম অবধারিত অঙ্গ হয়ে দাঁড়ায়। আমাদের এই অলংকার গুলো না থাকলে কিন্তু এই মেয়ে একটা মেয়ে বা ইয়ে হতেই পারে, তাই না? কিন্তু ওই সাহিত্যের যে ইয়েটা আছে সেখানে যদি অলংকার না ঢুকানো হয় তাহলে আর সেটা কি হচ্ছে না, সাহিত্য হচ্ছে না। তো যাই হোক, অলংকার নিয়ে বিভিন্ন মনীষী বিভিন্ন ধরনের উক্তি দিয়েছেন। এর ভিতরে দেখো, আহ এখানে যে কথাটা বলছে যে দণ্ডী নামে যে আমাদের সাংস্কৃতিক এক ইয়া আছে, তিনি বলছে যে সকল আহ ধরনের কাব্য, ঠিক আছে, যে সকল ধর্মকাব্যের, সরি এটা ধর্ম, এটা রটাই মানে, যে সকল ধর্ম কাব্যের শোভা জন্মায় তাহারা অলংকার বলিয়া কথিত হয়। এটা বলছে যে কি, আলংকারিক দণ্ডী। আর অলংকৃতি মাত্রই অলংকার, এটা বলছে বামনাচার্য। আর ডক্টর সুনীতি কুমার বলছে কি দেখো, যে গুণ দ্বারা ভাষার শক্তি বর্ধন, খেয়াল করো কি হচ্ছে, ভাষার শক্তি বর্ধন ও সৌন্দর্য সম্পাদন হয় তাকে অলংকার বলে। এই যে তিনটা যে আমরা ইয়া পড়লাম, ঠিক আছে। প্রথমটা দেখো, যে সকল ধর্ম কাব্যের শোভা জন্মায়, আমাদের কি জন্মাচ্ছে? শোভা, মানে সৌন্দর্য, আলাদা একটা সৌন্দর্য সৃষ্টি করতেছে। আবার আম, এটাকে কি বলা হচ্ছে, অলংকার বলে বলা হচ্ছে। তো বলা যায় অলংকার বলতে তিনি এই যে সৌন্দর্য উপাদানগুলোকেই বুঝিয়েছেন। আবার বামনাচার্য কি বলছে, যে অলংকৃতি মাত্রই অলংকার। তো মানে অলংকৃতি করা মানে কোনো কিছু দ্বারা অলংকৃত, যেটা দ্বারা অলংকৃত করা হয়েছে সেটাই কি হচ্ছে অলংকার। যেমন আমরা ফুল দিয়েও সাজা দেয়, ফুলটাও কি অলংকার হিসেবে বসতে পারে, তাই না? বা এখানে এই যে যে ব্রাহ্মণ যিনি আছে তিনি যে একটা রুদ্রাক্ষরের মালা দিয়েছেন, এটাও একটা কি অলংকার হয়ে গেছে, তাই তো? তো এখন এই বামনাচার্য আবার আম, আহ, মানে যে এটা কি বলছে, মানে এটাকে বলা যায় যে অলংকার শব্দের আবার দুইটা অর্থ প্রকাশ করছেন। এই বামনাচার্য আবার অলংকারের দুইটা অর্থ প্রকাশ করছে, একটা সাধারণ আর একটা হচ্ছে যে বিশেষ অর্থ। মানে আহ এইটা সাধারণ বলতে বোঝায় যে যে কোনো প্রকার সৌন্দর্য হতে পারে, সেটা তার সাইজে হতে পারে,
সেটা তার শব্দ ঝংকারে হতে পারে। ওকে, আর আরেকটা হচ্ছে যে বিশেষ অর্থ যখন থাকে সেটাকে বলা হয় কি আহ, অলংকার। এভাবে দুইটা জিনিস তিনি স্পেশালি বলেছেন। আবার এখানে দেখো ডক্টর সুনীতি কুমার বলতেছে কি, যে গুণ দ্বারা, কোন কি জিনিস দ্বারা, গুণ। এই গুণ জিনিসটা বলতে তিনি কি বুঝিয়েছেন? এই গুণ জিনিসটা বলতে তিনি এখানে, আমরা এই যে সাহিত্য বিভিন্ন ধরনের অলংকার পড়বো, এখানে আছে তোমার অনুপ্রাস আছে, হ্যাঁ, তারপর আছে তোমার যমক আছে, তারপর আছে তোমার রূপক আছে, হ্যাঁ, এরকম অনেক জিনিস আছে। সেই জিনিসগুলোকে তিনি এই গুণ বলে কি করেছেন, অভিহিত করেছেন। তো এখানে ভাষার গুণের ব্যাপার আছে, শব্দ ব্যঞ্জনার গুণের ব্যাপার আছে, অর্থের গুণের ব্যাপার আছে, হ্যাঁ, এরকম। তো আমরা এই যে এগুলা আলোচনা করে আমরা এখানে আমাদের কি বুঝলাম? আমরা যেটা বুঝলাম যে অলংকারের আসল উদ্দেশ্যই হচ্ছে যে সৌন্দর্য তৈরি করা। ওকে, সৌন্দর্যায়ন, মানে অলংকারের মূল বিষয়বস্তু হয়ে গেছে কি এই সৌন্দর্যায়ন। ঠিক আছে। এবার সেটা ভেতরের যেমন বাইরে সৌন্দর্য প্রকাশ করে, বাইরের সৌন্দর্য প্রকাশ করে। পুরো কবিতা বা আমাদের যে সাহিত্যটা যা থাকে সেটাকে শিল্পমণ্ডিত করে তোলে। হ্যাঁ, এই যে আমরা যেমন আমরা মেয়েদের জিনিসটা দেখলাম, তারা যেমন নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য নানা ধরনের কি সামগ্রী ব্যবহার করে, তাই না? শুধু অলংকার ব্যবহার করে, এই যে চোখে মাস্কারা দেয়, ঠোঁটে লিপস্টিক দেয়, এই যে এই যে নানা রূপের সামগ্রী তারা ব্যবহার করে। এমনিতে অনুপ্রাস, যমক, রূপক হচ্ছে যে কি সাহিত্যের কি, সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে। তো এভাবে যেসব জিনিস আমাদের কবিতার বা সাহিত্যের ভেতরের বাইরের সৌন্দর্য আহ সৃষ্টি করে, সৌন্দর্য বৃদ্ধি করে, রসের একটা আলাদা মাধুর্য এনে দেয়, হ্যাঁ, উৎকর্ষতা দান করে, সেগুলোকে আমরা কি বলি? অলংকার বলি। এখন প্রশ্ন আসতে পারে, অলংকারের প্রয়োজনীয়তা কি? অলংকার কেন প্রয়োজন? এই অলংকার। জিনিসটা কিন্তু এখন আমাদের জানতে হবে। যে যেমন আমরা জানি যে মেয়েদের অলংকার না হলেও চলে, কিন্তু আবার না না হলেও চলে না। হুম। বিয়ের সময় তুমি অলংকার একদমই দাও নাই, তাহলে কিন্তু দেখবে সবাই তোমার একটা না একটা কথা বলবে। তো যাই হোক, এই যে ভাষাকে আমরা যদি আমাদের সাজসজ্জার সাথে তুলনা করি, ঠিক আছে, তাহলে এই ভাষাটাকে এমনিতে আমরা যেভাবে কথা বলছি, হ্যাঁ, সে কেউ যখন একটু এরকম করে নানা ধরনের অলংকার প্রয়োগ করে কথাটা বলবে বা কিছু লিখবে, কোনটাকে আমরা বেশি প্রায়োরিটি দিব? কোনটা বেশি আমাদের কাছে ভালো লাগবে? অলংকার যুক্ত ভাষা কেমন ভালো লাগবে? যেমন আমরা বাসায়ও ভাত খাই, রেস্টুরেন্টে গিয়েও ভাত খাই। জি রেস্টুরেন্টে স্যার। যাই কেন? রেস্টুরেন্টে আমরা তো বাসায় খাইতে পারতাম, কিন্তু আমরা রেস্টুরেন্টে টাকা খরচ করে স্পেশালি এই জিনিস খাইতে যাই কেন? কারণ হচ্ছে যে রেস্টুরেন্টে কিছু এক্সট্রা কিছু দেয়, যেটা আমরা হয়তো জানি না অনেকে, বা ওইটা খাইতে একটু স্পেশালি অন্যরকম মজা লাগে, স্পেশালিটি থাকে, তারা সুন্দর করে সাজায় এমন ভাবে আমাদের সামনে উপস্থাপন করে, আমাদের দেখলেই খাইতে ইচ্ছা করে। বাসা কিন্তু ওভাবে করা হচ্ছে না, একটু সাজুগুজু করে ইয়ে করা হচ্ছে না। তো যাই হোক, এভাবে আমাদের এই যে যে সাহিত্য যেটা আমরা দেখতেছি, সেই সাজসজ্জার যে ব্যাপারটা আসছে, সেই বিশেষ প্রয়োজন থেকে আমাদের এসেছে। আমরা যেমন ঘর থেকে বের হইতে গেলে একটু সাজসজ্জা করে না বের হইলে, আমরা যদি একটু চুলটা ঠিকভাবে না কাটি, দাড়িটা যদি ঠিকভাবে না কাটি, বা আমাদের ড্রেসটা যদি ঠিকভাবে না পরি, হ্যাঁ, তাহলে জিনিসটা কি হয়, আমাদেরকে সবাই স্যাবলা ভাববে না? একটা স্টুডেন্ট হিসেবে আমাদেরকে গণ্য করবে। একজন স্টুডেন্ট হিসেবে তোমাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকতে হবে। ঠিক তেমনি আমরা যখন ভাষা ব্যবহার করব, এই ভাষার ভিতরেও এই জিনিসগুলো যখন আমরা ব্যবহার করব, অলংকার প্রয়োগের ফলে এই আলাদা একটা উৎকর্ষতা পায়, রস তৈরি হয়, এবং সৌন্দর্যটা অনেক অনেক বেশি বেড়ে যায়। এবং যথাসম্ভব মানে অলংকার যদি জায়গা মতো যদি ব্যবহার করা যায়, ঠিক আছে, সেটা আরো বেশি ইয়ে করে ওঠে। তবে একটা জিনিস আছে যে অলংকারের অতিরিক্ত প্রয়োগও কিন্তু কি, আবার অলংকার প্রয়োগ করলেই যে তোমার জিনিসটা সুন্দর হবে তা না। অলংকার জায়গা মতো পরিমিত ভাবে দিতে হবে। আমরা বিয়ে বাড়িতে অনেক সময় কিছু মহিলারে দেখি, বাসায় যত গয়না সেট ছিল সব কইরা পরে আসছে একটার উপরে আরেকটা, আছে না এরকম? তার হাতে যতগুলা বাসায় যতগুলা গোল্ডের ইয়া পালা ঠালা ছিল সবগুলা পরে আসে, কেমন কিম্ভূত কিমাকার লাগে। হ্যাঁ, তো এটা আসলে সৌন্দর্য তৈরি করে না। এখন আমার কথা হচ্ছে যে এই জিনিসগুলো অতিরিক্ত প্রয়োগে জিনিসটা কি হয়ে যায়, বিশ্রী হয়ে যায়। কিন্তু খুব
জায়গা মতো অল্প একটা জিনিস দিলেও কিন্তু কি অনেক বেশি ভালো হতে পারে। আমরা যে আগের ছবিগুলো দেখছি সেভাবে হেভি গোল্ডের ইয়ে পরে যেমন এক ধরনের সৌন্দর্য, আবার হালকা একদম খুব পাতলা পাতলা কয়েকটা গোল্ডের ইয়ে পড়ছে সেটাতেও আলাদা সৌন্দর্য আসতেছে। তো আমাদের এটাও মাথায় রাখতে হবে যে সব জায়গায় শুধু অলংকার বেশি বেশি দিলেই সেটা সুন্দর হয় না। আমাদের এই অলংকার গুলো হতে হবে কি পরিমিত। তো যাই হোক, এই অলংকার ব্যবহারের ফলে আমাদের কি হয়, আমাদের যে কবির যে বক্তব্য থাকে, যে ভাবটা থাকে, সেটা অনেক বেশি মনোহারী হয়, অনেক বেশি হৃদয়গ্রাহী হয়ে ওঠে। আমাদের কথাগুলো স্পষ্ট হয়, সুন্দর হয়, বলিষ্ঠ হয় এবং সুমধুর হয়। ঠিক আছে। তো যাই হোক, এই আমাদের অলংকার যে আমরা আলোচনা করতেছি, অলংকার সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে শব্দালংকার আর একটা হচ্ছে অর্থালংকার। ঠিক আছে। তো আমরা আজকে শব্দালঙ্কার নিয়ে মূলত আলোচনা করব। তো শব্দালঙ্কার মানে কি? শব্দালঙ্কার মানে হচ্ছে যে শব্দের ধ্বনির সাহায্যে যে সৌন্দর্য সৃষ্টি করা হয় তাকে শব্দালঙ্কার বলে বলে। যেমন তোমার এই যে কাজী নজরুল ইসলাম কবিতা লিখছে, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্ন উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, বাধার বিন্দা চল, চল রে চল রে চল। এই যে লটা বারবার বারবার কি ব্যবহার করা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের কি শব্দালঙ্কার। বুঝা গেছে? এই লটা বারবার রিপিট হচ্ছে। অথবা জীবনানন্দ দাশের যদি আমরা ওই কবিতাটা পড়ি, চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা। বিদিশার নিশা। ঠিক আছে। তাহলে এখানে দেখো, এই যে তার, তারপর হচ্ছে কার, হ্যাঁ, তারপর আবার অন্ধকারের কার, আবার বিদিশার সার। এই যে দেখো, আর আর আর, আমরা যদি এইভাবে ইয়ে করি, আর 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 ধ্বনিটা বারবার কি হচ্ছে, রিপিট হচ্ছে। এটা হচ্ছে আমাদের কি শব্দালঙ্কারের বৈশিষ্ট্য। তো আমরা শব্দালঙ্কারকে মূলত পাঁচ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, পুনরুক্ত, বদবাস। এর ভিতরে আমি বলে নেই, অনুপ্রাসটা নিয়ে আমি বিস্তারিত আরেকটা ক্লাস কালকে নিব তোমাদের। অনুপ্রাসে অনেক ধরনের প্রকারভেদ আছে। আমরা এই সেই এত ইয়েতে না গিয়ে আমরা জাস্ট আজকে মূলত শব্দালঙ্কারের সবগুলো প্রকারভেদ নিয়ে কি আলোচনা করব। শব্দালঙ্কারকে এই পাঁচটা ভাগে ভাগ করা যায়। প্রথমে আসে আমাদের অনুপ্রাস। অনুপ্রাস জিনিসটা কি? একই ধ্বনি বা একই ধ্বনিগুচ্ছ যখন বারবার আহ ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ, তখন সেটাকে বলা হয় অনুপ্রাস। এই যে আমরা এখানে দেখলাম যে চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, হ্যাঁ, এই যে আর 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 ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে আমার কি আহ অনুপ্রাস। আবার মনে করো ওই যে চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্ন উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, বাধার বিন্ধ্যাচল। বা এখানে আমরা ওই যে যেমন মনে করো, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এদের তলে, আর একটা হচ্ছে যে কি জলে, লাস্টে আমাদের তলে এবং জলে, এই যে লে চলে। দুইবার ব্যবহার করা হয়েছে, তাই না? এই লে দুইবার ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, এটাকে আমাদের বলা হচ্ছে যে কি অনুপ্রাস। ঠিক আছে। তাহলে অনুপ্রাস কাকে বলে? একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছ পুনঃ পুনঃ বিন্যাসকে অনুপ্রাস বলে। বা বারবার ব্যবহারকে বারবার ইয়ে করে ব্যবহার করা হলে তখন সেটাকে কি বলা হয়? অনুপ্রাস বলে। এরপর আসতে আমাদের যমক। যমক বলতে আমরা কি বুঝি? যমক হচ্ছে আমাদের, আমরা বুঝি যে দুইটা, তাই না? ওই যে যমক ভাইয়া, যমক থেকে আমাদের যমক কথাটা এসেছে। তো যাই হোক, একটা শব্দ দুইবার যদি ব্যবহার করা হয় বা প্রয়োগ করা হয়, এইসব ক্ষেত্রে আমাদের এই একাধিকবার, দুইবার বা একাধিকবার, সেটা তিনবারও হতে পারে, চারবারও হতে পারে, এরকম যখন হয় তখন সেটাকে বলা হয় কি যমক। যেমন একটা আছে, ভারত ভারত খ্যাত আপনার গুণে। খেয়াল করো, এই যে ভারত, ভারত খ্যাত আপনার গুণে। তাহলে এই যে এখানে দেখো, ভারত ভারত খ্যাত, যমক মানে কি? ভারত একই শব্দ দুইবার রিপিট করা হয়েছে, কিন্তু দুইটা দুইটা অর্থ প্রকাশ করতেছে। এই ভারত এক অর্থ প্রকাশ করে, এই ভারত এক অর্থ প্রকাশ করে।
এই ভারত হচ্ছে যে ভারতচন্দ্র, ঠিক আছে? এই ভারতকে ভারত চন্দ্র, আর এই ভারত হচ্ছে যে ইন্ডিয়া। ওকে, মানে এই ভারতচন্দ্র ভারতে বিখ্যাত, এই কথা বোঝানোর জন্য বলেছে ভারত ভারত খ্যাত আপনার গুণে। বা আমরা এভাবে বলি না, যা নাই ভারতে তা নাই ভারতে, মানে যা নাই মহাভারতে, যা ভারতে নাই তা মহাভারতে নাই। তো এভাবে আবার যমক আবার দুই ধরনের, কয়েক ধরনের হয়ে থাকে, যেমন আদ্য যমক, মধ্য যমক, অন্ত যমক। হ্যাঁ, আদ্য যমক মনে করে এই যে এইটা, আর ভারত ভারত খ্যাত আপনার গুণে শব্দের মানে কবিতার লাইনের প্রথমেই কি করা হয়েছে, এই যমকটা ব্যবহার করা হয়েছে। আবার যদি মনে করো মাঝখানে ব্যবহার করা হইলো, মা- মনে করি করি কিন্তু হয় 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 না। হ্যাঁ, কিন্তু এই যে হয় 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 না, তো এইভাবে করে আমাদের যখন ব্যবহার করা হচ্ছে তখন সেটা হচ্ছে যে মধ্যযমক। আর অন্তযমক হচ্ছে যে কি, শব্দের শেষে একদম ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, যেমন তারে তার জানা যায়, রস 16 আনা, অরসিক লোক তবু বলে তারে আনা। তো এইভাবে আমরা যখন দেখবো সেগুলোকে বলা হচ্ছে শব্দের শেষে এই যে আনা আনা দুইবার ব্যবহার করা হয়েছে। একটা আনা দ্বারা বোঝাচ্ছে যে 16 আনা, আরেকটা আনা দ্বারা বোঝাচ্ছে তোমার আনারস। এভাবে যখন ব্যবহার করা হচ্ছে তখন সেটাকে বলা হয় অন্তযমক। তো যমকের পরে আসছে আমাদের শ্লেষ। আমরা শ্লেষ শব্দটা একটু আমাদের বুঝতে হবে যে আহ একটা শব্দ একবার ব্যবহার করে বিভিন্ন অর্থ প্রকাশ করলে তাকে শ্লেষ বলে। খেয়াল করো, আমরা যমকে দেখছি যে কি, একটা শব্দ দুইবার ব্যবহার করছে, কিন্তু শ্লেষে কি হবে, একটা শব্দ একবার ব্যবহার করবে। হ্যাঁ, কিন্তু তার অর্থ অনেক দূর পর্যন্ত বা অনেক ভাবে আহ, বোঝানো যাবে। যেমন মনে করো, আহ কে বলে ঈশ্বর গুপ্ত ব্যপ্ত চরাচরে, যাহার প্রভায় প্রভা পায় প্রভাকর। করো, এখানে ঈশ্বর, ঈশ্বর দ্বারা এক জিনিস হচ্ছে সৃষ্টিকর্তাকে বোঝাচ্ছে, গড বোঝাচ্ছে। হ্যাঁ, আবার আরেকটা ইচ্ছা দ্বারা আমরা এই যে মধ্যযুগের সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, হ্যাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্তকেও বোঝাচ্ছে, ঈশ্বরচন্দ্র গুপ্তকে বোঝাচ্ছে। তাহলে দেখো যে এখানে গুপ্ত দ্বারা মানে গোপন বা ঈশ্বর গুপ্ত ইয়েকে বোঝাচ্ছে। আবার আবার প্রভাকর দ্বারা কি বোঝাচ্ছে, এই যে প্রভাকর, এই প্রভাকর দ্বারা বোঝাচ্ছে যে সূর্য। একটা অর্থ হচ্ছে সূর্য। আবার এখানে ঈশ্বরগুপ্ত আবার আরেকটা কিন্তু কি দিতেন, ব্যবহার করতেন, সেটার নাম কি ছিল? ঈশ্বরগুপ্ত কিন্তু আরেকটা পত্রিকা প্রকাশ করতেন, সেটার নাম কি ছিল বলতে পারবে? সেটার নাম ছিল প্রভাকর। ওকে, ঈশ্বরদূত যে পত্রিকা ব্যবহার করতেন সেটার নাম ছিল কি, প্রভাকর। তাহলে আবার এখানে দেখো, সংবাদ। একটা ঈশ্বর দ্বারা ঈশ্বর চন্দ্রগুপ্তকে বোঝাচ্ছে, আবার আরেক জায়গায় কি বোঝাচ্ছে, গড বোঝাচ্ছে। আবার এখানে প্রভাকর শব্দ অর্থটা এখানে একটা দ্বারা কি বোঝাচ্ছে, পত্রিকা বোঝাচ্ছে, আবার আরেকটা দ্বারা সূর্যকে বোঝাচ্ছে, তাই না? তো এরকম যখন একই শব্দ ব্যবহার করে বিভিন্ন অর্থ প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় শ্লেষ অলংকার। এখন শ্লেষ অলংকার আবার দুই ধরনের। শ্লেষ অলংকার কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে তোমার অভঙ্গ শ্লেষ। ওকে, একটা হচ্ছে অভঙ্গ শ্লেষ, আর একটা হচ্ছে যে তোমার সবঙ্গ শ্লেষ। সভঙ্গ, অভঙ্গ আর সভঙ্গ মানে কি? আসল কথা হচ্ছে যে অভঙ্গ মানে যেটা ভাঙা হয় না, অভঙ্গ মানে কি, যেটা ভাঙা হচ্ছে না। তো শব্দকে না ভেঙে যখন একাধিক অর্থ পাওয়া যায় তখন সেটাকে বলা হয় অবঙ্গ শ্লেষ। যেমন এই যে আমরা এখানে পড়লাম যে ঈশ্বর গুপ্ত, এই যে ঈশ্বর এটাকে ভাঙে নাই, প্রভাকর শব্দটাকে ভাঙে নাই, হ্যাঁ, একই অর্থ প্রকাশ করতেছে, তখন সেটা হয়ে গেছে আমার কি, অভঙ্গ শ্লেষ। কিন্তু যখন শব্দটাকে ভাঙলে এক ধরনের অর্থ, না ভাঙলে অন্যরকম অর্থ, তখন সেটাকে বলা হয় সবঙ্গ শ্লেষ। সবঙ্গ মানে কি, ভাঙা সহ। হ্যাঁ,
যেমন তোমার একটা লিখি আমি, অর্ধেক বয়স রাজা পাটরানী পাঁচ পুত্র নৃপতি সবে যুব জানি। ঠিক আছে, অর্ধেক বয়স রাজা পাটরানী পাঁচ পুত্র নৃপতি সবে যুব জানি। এখন এই যে এখানে যুবজানি যে কথাটা আছে, ঠিক আছে, এই যুবজানির একটা যুব যখন আমরা অখণ্ড রূপে মানে একদম উম, না ভেঙে যখন করি, তখন আমরা তার অর্থ হিসেবে যুবতী জায়া আছে যার, যুবতী কন্যা আছে যার, ঠিক আছে, বা যুবতী জায়া বা যুবতী কন্যা আছে যার, এরকম বোঝাচ্ছে। আবার দেখো, আহ, উম, আহ, কিন্তু আবার যুবজানির যদি আমি ভেঙে ভেঙে লিখি, মনে করো যুব জানি, মানে সেই যুবকরা জানে, মানে যুবক হিসেবে জানি, জানা আছে, এরকম বলা হচ্ছে যে পাঁচ পুত্র নৃপতি সবে যুব জানি, মানে পাঁচ পুত্র, তার রাজার পাঁচটা পুত্র সবাই আমরা কি তাদেরকে যুবক হিসেবে জানি। তো এই যে দেখো, একটা শব্দ একভাবে হলে, এককভাবে থাকলে একটা অর্থ প্রকাশ করতেছে, আর সেটাকে ভেঙে দিলে আরেকটা অর্থ প্রকাশ করতেছে। এই যে যে বোঝানো হচ্ছে সেটাকেই বলা হচ্ছে কি সবঙ্গ ক্লেশ। ঠিক আছে, এখন আমরা আরেকটা যেটা আলোচনা করবো, এখানে জায়গা নাই দেখে আমরা পরের ইয়েতে চলে যাচ্ছি, বক্রোক্তি এবং পুনরুক্তি বদভাস। প্রথমে আসো আমরা আলোচনা করব বক্রোক্তি নিয়ে। বক্রোক্তি বলতে আমরা কি বুঝি? বক্রোক্তি বলতে বোঝায় কোন সোজা কথা, মানে কথা সোজাসুজি না বলে ঘুরায় পেঁচায় বললে তখন সেটাকে বলা হয় বক্রোক্তি। তো বক্রোক্তিতে আমাদের হা বোধক প্রশ্নকে না এবং না বোধক প্রশ্নকে হা বোধক হিসেবে আমরা কি করি, ধরে নেই আর কি। যেমন আমরা বললাম যে কি, আমার কি টাকার অভাব আছে, আমার আবার তার আবার টাকার অভাব, আমরা যদি এরকম করে আমরা অনেক সময় বলি না। যেমন মনে করো, আমরা বললাম যে আহ উম, তুমি কি কেবলই ছবি, তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা। তো দেখো, আমার এই যে তুমি কি কেবলই ছবি শুধু পটে লেখা, এই যে মানে এটা আমাদের প্রশ্নটা করতেছে এমন ভাবে, মানে সে শুধু ছবি না, হ্যাঁ, সে অন্য কিছু। তো এইরকম যখন আমরা কবি ইয়ার ভিতরে পেয়ে যাই, হ্যাঁ বা না প্রশ্নটা পেয়ে যাই, ওকে, বা আমাদের যে উম উম, হ্যাঁ বোধক প্রশ্নকে না করা, না বোধক প্রশ্নকে হ্যাঁ করা, হ্যাঁ, এইরকম যখন বোঝায় তখন সেটাকে বলা হচ্ছে কি বক্রোক্তি। এই বক্রোক্তি আবার দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে যে তোমার শ্লেষ বক্রোক্তি, আর একটা হচ্ছে যে কাকু বক্রোক্তি। ঠিক আছে, শ্লেষ বক্রোক্তি জিনিসটা কি? আহ শ্লেষ বক্রোক্তি জিনিসটা হচ্ছে যে তোমার, আমরা কেউ একজন একটা কথা বললো, হ্যাঁ, মানে যেটা বুঝাতে চাইছে সেটা না বুঝিয়ে আমরা যদি তার যেটা বুঝাতে চাই নাই সেটা বুঝাই হয়, তখন সেটাকে বলা হয় কি আহ শ্লেষ বক্রোক্তি। হ্যাঁ, যেমন আমরা বললাম যে আহ উম, এটা কিভাবে বলি, এই যে এখানে তুমি কি কেবল ছবি শুধু পটে লিখা, তাহলে এই যে এখানে প্রশ্নটা করা হয়েছে এমন ভাবে যে না এখানে আসবে না, এখানে এই সরি হ্যাঁ আসবে না, এখানে আসবে আমাদের কি না। বা আরেকটা অর্থ আমি দেখাই যে আপনার ভাগ্যে রাজানুগ্রহ আছে। খেয়াল করো, বাক্য বললো যে কি, কে একজন বলল আপনার ভাগ্যে রাজানুগ্রহ আছে। তো আরেকজন উত্তর দিচ্ছে কি
3 মাস জেল খেটেছি, আর কতদিন খাটবো? 3 মাস জেল খেটেছি, আরো কতদিন খাটবো। এই বাক্যটাতে দেখো, এই যে রাজানুগ্রহ, রাজানুগ্রহ দ্বারা একটাতে বোঝানো হচ্ছে যে কি, রাজার অনুগ্রহ, মানে রাজা কারো প্রতি সফট কর্নার বা কারোকে পছন্দ করে কোনো একটা কিছু দিয়েছে, তখন সেটাকে বলা হচ্ছে কি, রাজানুগ্রহ। ওকে। কিন্তু এখানে সে আবার দেখো বলতেছে যে জেল খাটা, রাজানুগ্রহ দ্বারা আবার কি বোঝানো হচ্ছে, জেল খাটাও বোঝানো হচ্ছে। তাহলে এই যে যখন বক্তার বক্তব্যটা যে অর্থে বলা হয়েছে সেই অর্থে গ্রহণ না করে অন্য অর্থ গ্রহণ করা হয়, তখন সেটাকে বলা হয় কি, শ্লেষ বক্রোক্তি। মনে থাকবে। আর কাকু বক্রোক্তি হচ্ছে কি, মানে বক্তার কণ্ঠস্বর দ্বারা। ওকে, কাকু বক্রোক্তির সাথে আমাদের কিন্তু একটা কণ্ঠস্বরটা জড়িত। কাকু বক্রোক্তিতে আমাদের কণ্ঠস্বর জড়িত, আমাদের কণ্ঠস্বরের একটা আহ কণ্ঠের বিশেষ ভঙ্গিমা ব্যবহৃত হয়, ঠিক আছে। কণ্ঠের বিশেষ ভঙ্গিমা এখানে মূল উপজীব্য। যেমন আমরা দেখেছি মেঘনাদ বধ কাব্যে, রাবণ শ্বশুর মম মেঘনাদ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। তো খেয়াল করো, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, এই যে যে কথাটা দ্বারা এখানে সে বোঝাতে পারতেছে যে তার কণ্ঠের বিশেষ ইয়া দ্বারা কি বোঝানো যাচ্ছে যে, বোঝাই যাচ্ছে যে সেটা, সে ডরায় না, ভিখারি রাঘবকে সে কি করে না, একদমই ভয় পাচ্ছে না। এটাকে বলা হচ্ছে আমার কি, কাকু বক্রোক্তি। ঠিক আছে। তাহলে এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার, এখন আমরা যেটা সর্বশেষ যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে পুনরুক্ত বদাভাস। পুনরুক্ত বদাভাস, পুনরুক্ত বদাভাস বলতে কি বোঝায়, যে একই অর্থবোধক একাধিক শব্দ যদি এক চরণে ব্যবহৃত হয়, হ্যাঁ, তাহলে এই বিশ্লেষণ করলে বিভিন্ন অর্থ প্রকাশ করে, তখন সেটাকে বলা হয় পুনরুক্ত বদাভাস। খেয়াল করো, একই অর্থবোধক ধ্বনি, আমি একটা উদাহরণ লিখি, খেয়াল করো। পুনরুক্ত বদাভাস দ্বারা এইখানে দেখো, তনুতে শরীর, তনু দ্বারাও শরীর বোঝায়, শরীর দ্বারাও কি আমাদের শরীরকে বোঝাচ্ছে। তনু অর্থ শরীর, তাহলে দুইটার অর্থ তো এক, ঠিক আছে। তাহলে দেখো, একই অর্থবোধক ধ্বনি বা একই অর্থবোধক শব্দ একটা লাইনে ব্যবহৃত হয়েছে, পুরো লাইনটাতে ব্যবহৃত হয়েছে না, একই অর্থবোধক শব্দ দুটোটা, কিন্তু দেখো তাদের দুইটা ভিন্ন অর্থ প্রকাশ করতেছে। ওকে। এখানে এই তনু দ্বারা বোঝানো হচ্ছে যে তোমার ছিপছিপে শরীর। ওকে, ছিপছিপে দেহ, হ্যাঁ, ছিপছিপে দেহ বা, তো এখানে দেখো, এখানে আমরা যে দেখতেছিলাম যে তনুতে শরীর ঘষে তোমার সুঘ্রাণে প্রেমে ভালোবেসে স্মৃতি হয়ে উঠি একা, এই তনু দ্বারা বোঝানো হচ্ছে ছিপছিপে দেহ। ঠিক আছে। বা আমরা এই যে ছিপছিপে দেহ বলতে কি বোঝায়, স্লিম ফিগার বা এরকম করে। আবার শরীর দ্বারা কি বোঝাচ্ছে, বডি বোঝাচ্ছে। তাহলে এই তনুতে শরীর ঘষে মানে এই ছিপছিপে ইয়ের সাথে আরেকটা শরীর ঘষে, এই যে এরকম দুইটা অর্থ প্রকাশ করতেছে যখন, আহ, বা কমনীয় অর্থে প্রকাশ করতেছে যখন, তখন সেটাকে বলা হচ্ছে পুনরুক্ত বদাভাস। ওকে। তাহলে আজকে আমরা কি কি শিখলাম, আজকে আমরা শিখলাম অলংকার কি, ঠিক আছে, অলংকারের প্রকারভেদ আলোচনা করলাম, অলংকারের সংজ্ঞায়ন আলোচনা করলাম, অনুপ্রাস, অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, পুনরুক্ত বদাভাস, এগুলো প্রত্যেকটা আমরা আলোচনা করেছি। তোমাদের এবারে প্রশ্ন হিসেবে এটা আসতে পারে যে শব্দ অলংকার কাকে বলে, শব্দ অলংকার কত প্রকার ও কি কি। প্রত্যেকটাতে কিন্তু কবিতার লাইন সহ উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে, একদম লিখে লিখে বুঝাইতে হবে, আন্ডারলাইন করে মার্ক করে লিখে লিখে বুঝাইতে হবে যে কি, এটা এরকম, এটা এরকম। ঠিক আছে।